একটা গণমাধ্যম বন্ধ করার জন্য, গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য যারা অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন না, তার মানে কি? তার মানে আপনি একদিকে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছেন, আরেকদিকে মনে হচ্ছে যে আপনারাই কিছু লোককে লেলিয়ে দিয়েছেন, ভয় দেখাচ্ছেন, একটা ভয়ের কালচার তৈরি করছেন যেন গণমাধ্যম সত্য কথাটা লিখতে না পারে। ইউনূস সাহেব উত্তর দিলেন যে আমার সরকার তো কিছু করেনি, আমার সরকার তো কিছু করেনি। আরে বাবা, আপনি এখন দেশের প্রধান, কেউ যদি করে থাকে, সে কেউ যদি চেষ্টা করে, কেউ যদি ভয়ের কালচার তৈরি করার চেষ্টা করে, কেউ যদি গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করে, তাহলে আপনার উচিত, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য সেটা ব্যবস্থা নেওয়া। সেই ব্যবস্থা আপনাকে নিতে হবে। আপনাকে দায় এড়িয়ে আমার সরকার করেনি বলে মানে বললে তো হবে না। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সকলে জানেন যে আজকে ডেইলি স্টারের সামনে বাংলাদেশের জনগণের ব্যানারে একদল বিক্ষোভকারী ভারতীয় আগ্রাসনের প্রতিরোধে প্রথম আলো ডেইলি স্টারের জিয়াফত জোড়া গরু জবেহ এই শিরোনামে আন্দোলন করেছে। গতকাল প্রথম আলোর সামনে একই ব্যানারে আন্দোলন হয়েছিল, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। এই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব যে একদিকে বলা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, আরেকদিকে বাংলাদেশের যে শীর্ষ দুটি গণমাধ্যম তার সামনে বিক্ষোভ চলছে এবং একটা গোষ্ঠী এই দুটো পত্রিকাকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। তো যেটি বলছিলাম যে ডেইলি স্টার এবং প্রথম আলো এই দুটি গণমাধ্যমের পেছনে একটা গোষ্ঠী অনেক দিন ধরে লেগে আছে, শুধু আজকাল না, অনেক দিন ধরে লেগে আছে। 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার আন্দোলন, এর পরে এইটা আরো তীব্রতর হয়েছে বলে মনে হচ্ছে। একটা গোষ্ঠী কিছু লোকজনকে লেলিয়ে দিচ্ছে, এই দুটি গণমাধ্যমকে ভারতীয় দালাল বলে। ডেইলি স্টারকে তারা দিল্লি স্টার বলছে, প্রথম আলোকে নানা নামে ডেকে এই দুটি গণমাধ্যম বন্ধ করার জন্য একটা অপচেষ্টা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় মনে হচ্ছে যে গতকালকেও একটা প্রোগ্রাম ছিল, একদল লোক যারা নিজেদের বলছে বাংলাদেশের জনগণ, আদতে সেখানে 50, 60 বা 100 জন লোক ছিল। তারা একটা ব্যানার লিখেছে, সেই ব্যানারে তাদের লেখা রয়েছে যে ভারতীয় আগ্রাসনের প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের জিয়াফত জোড়া গরু জবেহ, এরকম একটা ব্যানার লেখে তারা আন্দোলন করছে। আজকে যেটি হয়েছে যে শুক্রবার পবিত্র জুমার দিন এই লোকগুলি ডেইলি স্টারের সামনে গিয়ে সেখানেই ডেইলি স্টারের যে ফটক, সেই ফটকের সামনের ফুটপাতে তারা জুমার নামাজ আদায় করেছে। জুমার নামাজ আদায়ের পরে তারা সেখানে অবস্থান কর্মসূচি নিয়েছে, বসেছে এবং এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিলেন। পরে তারা কর্মসূচি সমাপ্ত করে চলে গিয়েছেন। বাংলাদেশে যে গত কয়েকদিনে বাংলাদেশের যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছেন। তিনি বলছেন যে আপনারা সমালোচনা করুন, আপনারা লেখেন, ভুলগুলো ধরিয়ে দেন, আমরা সংশোধন বা শোধরাবো। একদিকে এই সরকার যেমন বলছে যে গণমাধ্যমের স্বাধীনতার কথা, আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা গোষ্ঠী বাংলাদেশের শীর্ষ দুটি গণমাধ্যমকে তারা বন্ধ করার জন্য একটা আন্দোলন করছে এবং অফিসের সামনে গিয়ে, এর আগেও হয়েছে,
মানে আজকে শুক্রবার, আজকেও হলো, গতকালকে প্রথম আলোর সামনে হয়েছে, এর আগে কালবেলায় এই একই গোষ্ঠী সেখানে গিয়েও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। কিন্তু প্রশ্ন হলো যে হঠাৎ করে এই দুটি গণমাধ্যমের যে শীর্ষ কর্তা ব্যক্তি বা সম্পাদক মতিউর রহমান এবং মাহফুজানাম এদের পেছনে কেন লাগলেন, বা কেন প্রথম আলো এবং ডেইলি স্টারকে তারা আসলে বন্ধ করে দিতে চান? এইটা আসলে এর কারণটা কি? এটা কি শুধুই একটা এই আন্দোলন, না এর নেপথ্যে অন্য কোনো কিছু রয়েছে? কারণ আপনারা জানেন যে বিগত 15 বছরের আওয়ামী লীগের আমলে 15 বছরে এই দুটি পত্রিকায়, এই দুটি গণমাধ্যমই বাংলাদেশে সবচেয়ে বেশি অন্যায়ের প্রতিবাদ করেছে। অন্যায় সংশ্লিষ্ট রিপোর্টগুলি যে যখন অন্য গণমাধ্যমগুলি এই সংক্রান্ত রিপোর্ট সরকারের এগেইনস্টে কোনো রিপোর্ট করতে পারেনি, তখন প্রথম আলো ডেইলি স্টারই কিন্তু সবচেয়ে বেশি প্রতিবেদন প্রকাশ করেছে, মানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, সরকারের সমালোচনা করে। এজন্য তাদেরকে কিন্তু অনেক অনেক হেনস্থার শিকার হতে হয়েছে। প্রথম আলোর এক সময় সমস্ত সরকারি বেসরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছিল। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজানাম, তার বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা হয়েছিল। তখন আপনারা কোথায় ছিলেন? আজকে যারা আপনারা আন্দোলন করছেন এই দুটি পত্রিকাকে বন্ধ করার জন্য, তখন আপনারা কোথায় ছিলেন? তখন তো এই দুটি পত্রিকাই সবচেয়ে বেশি বলিষ্ঠ ভূমিকা রেখেছে, এবং এটা নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশে যদি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার চেষ্টা করে তাহলে এই দুটি পত্রিকা শীর্ষে থাকবে। সেই দুটি পত্রিকাকে আপনারা ভারতীয় আগ্রাসন, দিল্লি স্টার বা ভারতের দালাল এইসব বলে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন, তাদের পত্রিকা অফিসগুলো, গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার একটা অপচেষ্টা করছেন। এইখানে সম্প্রতি প্রবাসী একজন সাংবাদিক ইলিয়াস হোসেন ঘোষণা দিলেন যে প্রথম আলো ডেইলি স্টার কালবেলা এদের বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার জন্য। কিছু মোল্লা এখানে দেখতে পাচ্ছি আমরা যে তাদের অভিযোগ যে প্রথম আলো ডেইলি স্টার জঙ্গি তৈরি করেছে। কি একটা লেম এক্সকিউজ! মানে একটা গণমাধ্যম তার কাজ সত্য উদ্ঘাটন করা, এবং সেটি করে আসছে দীর্ঘদিন ধরে প্রথম আলো ডেইলি স্টার। মানে পেশাদার সাংবাদিকতা যদি আমরা বলি তাহলে এই দুটি গণমাধ্যম সবচেয়ে বেশি এগিয়ে। তাহলে সেই পত্রিকাগুলো বন্ধ করার আসলে নেপথ্য কারণটা কি? মানে কেন আপনারা বন্ধ করতে চান? আর এই সরকার, এই যে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকার মুখে বলছে যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই। তারা ব্রিফিং এ বলছে যে কোনো গণমাধ্যমে কোনো ধরনের হামলা হলে আমরা বরদাস্ত করব না, বা কোনো গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় সেরকম কোনো কিছু করব না। এটা আপনারা মুখে বলছেন, নিরাপত্তার জন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করছেন, ওকে, কিন্তু যারা এটা করছে, যারা এই অপতৎপরতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন না কেন? যারা এর আগেও একটি পত্রিকায় হামলা করার জন্য একটা গোষ্ঠী উস্কে দিয়েছে, ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়িয়েছে, মানুষকে উৎসাহিত করেছে, আপনারা তখনও আমরা দেখেছি যে আপনারা সেই ব্যক্তির বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেননি। এখনো যারা এই অপতৎপরতা চালাচ্ছে একটা গণমাধ্যম বন্ধ করার জন্য, গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য যারা অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন না, তার মানে কি? তার মানে আপনি একদিকে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছেন, আরেকদিকে মনে হচ্ছে যে আপনারাই কিছু লোককে লেলিয়ে দিয়েছেন, ভয় দেখাচ্ছেন, একটা ভয়ের কালচার তৈরি করছেন যেন গণমাধ্যম সত্য কথাটা লিখতে না পারে। এইটা তো আসলে কোনোভাবেই মানে এই সরকারের কাছে কাম্য নয়। মানে এই সরকারের কাছে, হ্যাঁ, আগে বিগত আমলে আওয়ামী লীগ সরকার
অনেক গণমাধ্যমের হুমকি ধামকি দিয়েছে, সরকারের এগনেস্টে রিপোর্ট গেলে জবাবদিহি করতে হয়েছে, বিশেষ জায়গা থেকে ফোন এসেছে, রিপোর্ট উইথড্র করতে হয়েছে, প্রেসার দিয়েছে, চাপ দিয়েছে। সেই একই কাজ যদি ভিন্ন আঙ্গিকে আপনারা করেন, এই সরকার করে, তাহলে গণমাধ্যমের স্বাধীনতার কথা আপনারা মুখে বলেন কেন? আবার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিলেন। হ্যাঁ, এই দেশের সাংবাদিকদের মধ্যে একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে, যদিও সেটি কাম্য নয়, কোনোভাবে কাম্য নয়। সাংবাদিক কথা বলবে সাধারণ মানুষের, জনগণের কথা বলবে, সত্য উদ্ঘাটন করবে, সত্য প্রকাশ করবে। কিন্তু একটা শ্রেণী রয়েছে, কেউ আওয়ামীপন্থী, আর একটা শ্রেণী বিএনপি জামায়াতপন্থী। কি একটা ভয়ঙ্কর বিষয় যে সাংবাদিকরা তার পেশাদার কাজের চেয়ে তারা দলীয় প্রোপাগান্ডা প্রচার করেন। মানে ভীষণ রকম এটা হতাশাজনক বটে। কিন্তু তারপরেও আপনি যখন একদল ক্ষমতায় আসে, ক্ষমতার পালাবদল হয়, তখন আপনি আরেক দল সাংবাদিককে তার কণ্ঠরোধ করবেন কেন? তাকে আপনি তার যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের মানে এগনেস্টে আপনার ন্যারেটিভটা প্রচার করেন। আপনি 168 জনের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, যার মধ্যে অনেক সাংবাদিক রয়েছে যারা পেশাদার সাংবাদিক, যারা একেবারে মাঠের সাংবাদিক। তাদের আপনি কার্ড বাতিল করেছেন। এই বিষয়ে সরকারের যে প্রধান উপদেষ্টা বললেন যে এটা আসলে সাংবাদিকতায় বাধা নয়, এইটা একটা সেক্রেটারিয়েটে যাওয়ার প্রবেশে নিষেধাজ্ঞা। মানে সে তো চাইলে ফোন করলে, ইমেল করে নিতে পারবে। কিন্তু আপনি সেটাই কেন করবেন? মানে আপনি সেক্রেটারিয়েটে একদল সাংবাদিককে যেতে আপনি বাধা দিবেন কেন? তার মানে আপনি কি এমন কিছু করতে চান যেটা আসলে সংবাদ বা গণমাধ্যমে যেন না আসে, প্রকাশিত যেন না হয়? কিন্তু এইটা তো গোটা দুনিয়াতে এটা একটা প্রভাব, নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে যে বাংলাদেশের আসলে গণমাধ্যমে আগেও হস্তক্ষেপ ছিল, এখনো নানাভাবে আপনার কাজে বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। এই যে ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট, এইটা কি খুব ভালো হলো দেশের জন্য? আমি মনে করি যে এই অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল না করে, হ্যাঁ আপনারা যেটা করতে পারেন, যারা ক্ষমতাসীন সরকারের বিশেষ সুবিধা নিয়ে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা অনুসন্ধান করেন। তাদের সম্পদ, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তারা কোথায় কিভাবে অর্জন করেছে সেটিতে আপনারা অনুসন্ধান করেন এবং লফুলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। সাংবাদিক বলে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না যদি সে কোনো অন্যায় বা আইন বহির্ভূত কাজ করে, সেটি আমি মনে করি না। যদি সাংবাদিকতাকে সে বা কেউ কোনো ব্যক্তি যদি ব্যবহার করে, যদি সে অন্যায় করে, তবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে আপনি কেন এই বাতিল করছেন কেন? আর আপনারা একটা দুইটা বাংলাদেশের যে শীর্ষ দুটি গণমাধ্যম যারা সত্য বলার চেষ্টা করে, তাদেরকে আপনারা কণ্ঠরোধ করে আপনাদের আসলে ফায়দাটা কি? আপনারা মানে কার হয়ে কাজ করছেন? এইটা আসলে জানা জরুরি। এইটা আমি মনে করি যে সরকারের উচিত এখনই এই সংক্রান্তে একটা কমিটি করে কারা কেন কি উদ্দেশ্যে গণমাধ্যমকে বন্ধ করতে চায় সেইটা ফাইন্ডিংস বের করে এনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। আর যদি তা না করেন, তার মানে এটা বুঝতে হবে যে আপনারা একদিকে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছেন, অন্যদিকে একটা ভয়ের কালচার তৈরি করছেন। মাহফুজা নাম একটা প্রশ্ন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে আপনার সরকার হয়তো গণমাধ্যমে বাধা দিচ্ছে না, কিন্তু একটি গোষ্ঠী বাধা দিচ্ছে। ইউনূস সাহেব উত্তর দিলেন যে আমার সরকার তো কিছু করেনি, আমার সরকার তো কিছু করেনি। আরে বাবা, আপনি এখন দেশের প্রধান। কেউ যদি করে থাকে, কেউ যদি চেষ্টা করে, কেউ যদি ভয়ের কালচার তৈরি করার চেষ্টা করে, কেউ যদি গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করে, তাহলে আপনার উচিত, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য সেটা ব্যবস্থা নেওয়া। সেই ব্যবস্থা আপনাকে নিতে হবে। আপনাকে দায়েরই আমার সরকার করেনি বলে মানে বললে তো হবে না। আপনাকে সেটার জন্য কার্যকরী ব্যবস্থা নিতে হবে এবং কারা কেন এই কাজগুলো করছে সেটা যথাযথ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
আর গণমাধ্যমের এই কথা মনে রাখতে হবে আমাদের, গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই কোনো কিছু সম্ভব না। তার মানে আগের মতোই একটা ফ্যাসিবাদী লাইনে আপনারা হাঁটতে চাচ্ছেন। এইটা যদি আপনাদের মনস্কামনা হয়, তাহলে এটা আখেরে আপনাদের জন্য এবং বাংলাদেশের জন্য এটা কোনোভাবেই মঙ্গলজনক হবে না। এই বিষয়টা মনে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ।